তিনতলা গ্রামের পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই চমকে ওঠে, কারণ তারা সকালবেলা ঘুম থেকে উঠে পল্লবীদের বাড়ির সামনে নিউজ রিপোর্টার এবং আরো বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের দেখতে পায়, যা দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তখনই একে একে সবাই মিলে পল্লবীদের মাটির তিনতলা বাড়ির সামনে এসে ভিড় করতে শুরু করে। এমন সময় সবাই দেখতে পায় নিউজ রিপোর্টার পল্লবী এবং তার বাবা মাকে তাদের তিনতলা মাটির বাড়ি সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করছে। আপনারা কি কখনো ভেবেছিলেন যে আপনারা কখনো এরকম মাটির তিনতলা বাড়ির জন্য সবার কাছে পরিচিতি পাবেন? আপনারা কি নিজেরাই বাড়িটা তৈরি করেছেন? আর এত সুন্দর মাটির বাড়ি আপনারা কিভাবে তৈরি করলেন সেটা আমরা সবাই জানতে চাইছি। পল্লবী এবং তার বাবা মা ভীষণই অবাক হয়, আর তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আপনারা কি জানেন এরকম তিনতলা মাটির বাড়ি তৈরি করার জন্য আপনাদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে? আরে এখানে হচ্ছেটা কি, আমাদের পাড়ায় এত সুন্দর সুন্দর পাকা বাড়ি থাকতে আপনারা এরকম গরিব ভিখারিদেরকে পুরস্কার দিতে এসেছেন? এরকম মাটির বাড়িতে কি এমন আছে? এই যে কাকিমা, আপনি দয়া করে একটু চুপ করে থাকবেন। আপনার স্বভাব কখনোই পাল্টাবে না। আমরা চাইলে এখন 10 তলা বিল্ডিং তৈরি করতে পারি, কিন্তু না, আমরা এই মাটির তিনতলা বাড়িতেই সারা জীবন থাকবো, কারণ এই মাটির তিনতলা বাড়ির জন্যই আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। পল্লবীর কথা শুনে সেখানে উপস্থিত লোকজন খুবই অবাক হয়। আসলে আজ থেকে 10-15 দিন আগেও পল্লবীদের অবস্থা ভীষণই শোচনীয় ছিল। পল্লবী তার বাবা মায়ের সঙ্গে সেই গ্রামের একটা ছোট্ট মাটির ঘরে বসবাস করত। এরকম মাটির ঘরে বসবাস করার জন্য পল্লবী এবং তার বাবা মাকে পাড়া প্রতিবেশী সবার কাছে অপমানিত হতে হয়, কারণ সেই গ্রামে শুধুমাত্র পল্লবীদের বাড়ি ছাড়া প্রত্যেকেরই বড় বড় সুন্দর সুন্দর পাকা বাড়ি ছিল। তাই ওই গ্রামের প্রত্যেকেই পল্লবী এবং তার বাবা মাকে কখনোই সম্মান করত না। তবে সেই মাটির বাড়িতে থাকতে গিয়ে পল্লবী এবং তার বাবা মায়ের কোনো সমস্যা না হলেও বর্ষাকাল পড়তে না পড়তেই তাদের নানান অসুবিধা দেখা দেয়। তাদের সেই বাড়িটা বহুদিনের পুরানো হওয়ায় ভীষণ জোরে বৃষ্টিপাত হলে উপরের ছাউনি থেকে তাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়। একদিন পল্লবী এবং তার মা ঘরের মধ্যে থেকে বালতি করে বর্ষার জল বাইরে বের করার চেষ্টা করে, আর ঠিক তখনই সেখানে তাদের প্রতিবেশী গায়ত্রী দেবী চলে আসে। আরে আরে, কি করছোটা কি তোমরা? তোমাদের কি চোখ নেই? আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না? আর একটু হলে তোমাদের মাটির ঘরের নোংরা জল আমার গায়ে এসে পড়তো। ক্ষমা করবে কাকিমা, আসলে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে তো, সেই জন্য আমাদের মাটির ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এখন যদি এই জল আমরা বাইরে না বের করি তাহলে এই ঘরে আমরা কিছুতেই থাকতে পারবো না। আরে তোমাদেরকে এখানে কে থাকতে বলেছে? তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও না। ছি, তোমাদের মতো ভিখারিদের দেখেই আমার সহ্য হয় না। এখন যদি পাড়ায় কোনো গণ্যমান্য ব্যক্তি আসে, তোমাদের মাটির বাড়ি দেখে ওরা কি ভাববে বলো তো? তোমাদের জন্য আমাদের মান সম্মান কিছুই থাকে না। আমাদের পাড়ায় সবার বড় বড় পাকা বাড়ির মাঝে তোমাদের এই মাটির ঘর একেবারেই বেমানান মনে হয়। আর তোমাদের ঘরের ভেতর থেকে জল বের করে তোমরা রাস্তার উপর ফেলছো কেন? এখন যদি আমরা কেউ পা স্লিপ করে পড়ে যাই তাহলে কি হবে? হ্যাঁ কাকিমা, এরকম করে বলছেন কেন? আমরা মাটির ঘরে থাকি বলে কি আমরা মানুষ নই? এটা আমাদের নিজের বাড়ি। আর এই রাস্তাটা শুধু আপনার নয়, এই রাস্তাটা আমরা সবাই ব্যবহার করতে পারি। তাছাড়া আপনার গায়ে তো একটুও জল পড়েনি, তার আগে থেকে আপনি ঝগড়া করতে চলে এসেছেন। আপনারা কেন এরকম ভাবে আমাদেরকে বিরক্ত করেন? পল্লবীর কথা শুনে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই সেখানে বেরিয়ে আসে আর পল্লবীর পরিবারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তারা সবাই মিলে সাবিত্রী দেবীর পক্ষ নেয় আর পল্লবী এবং তার বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। আর একটা কথা বললে না, এখনই তোদের এই মাটির ঘর থেকে একেবারে গুড়িয়ে দেবো, তারপরে এই বৃষ্টির মধ্যে মাথা গোজানোর ঠাঁই পাবি না, বুঝেছিস? আমাদের এই পাড়ায় ধনী ব্যক্তিরা বসবাস করে, তোদের মধ্যে গরিব পরিবার এখানে থাকার যোগ্য নয়। আর কয়েকদিন পরে আমার মেয়ের বিয়ের দেখাশোনা হবে, আর তোদের এই মাটির বাড়ি থেকে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে। পাড়া প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে পল্লবীর চোখে জল চলে আসে, তাই সে তখনই ঘরের দরজা বন্ধ করে দেয়। দেখতে দেখতে এভাবে 2-4 দিন কাটে। এরই মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসে, কিন্তু এর আগে বেশ কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় পল্লবীদের মাটির বাড়ি অনেকটাই নড়বড়ে এবং দুর্বল হয়ে যায়। তাই পল্লবী এবং তার মা মাটি দিয়ে তাদের বাড়িটা সুন্দর করে লেপে দেওয়ার চেষ্টা করে। এমন সময় রামচন্দ্র বাবু একজন ব্যক্তিকে সেখানে নিয়ে আসে। পল্লবী, দেখ আমি কাকে নিয়ে এসেছি। ইনি একজন ঠিকাদার। ইনি কাল থেকে আমাদের বাড়ির কাজ শুরু করবেন। মদন বাবু 10 দিনের মধ্যেই আমাদের 3 তলা বাড়ি তৈরি করে দেবেন। আসুন মদন বাবু, আমাদের এই মাটির বাড়িটা ভালো করে দেখে নিন। এই জায়গাটাই আপনাকে ভালো মতো 3 তলা বাড়ি তৈরি করতে হবে। আরে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে খুব সুন্দর মজবুত 3 তলা বাড়ি তৈরি করে দেবো। দেখবেন বর্ষার
আরে কে বলেছে সম্ভব নয়? আমি তোমাদের তিনতলা বাড়ি করে দিলেই হলো তো। আমি বুঝতেই পারছি এই বর্ষার মধ্যে মাটির ঘরে থাকতে তোমাদের খুব কষ্ট হচ্ছে, সেই জন্য আমি খুব কম টাকাতেই তোমাদের তিনতলা বাড়ি তৈরি করে দেবো। আসলে আমি বর্ষাকালে গরিব মানুষদের সাহায্য করতে খুব ভালোবাসি। তোমাদেরকে এরকম কষ্ট করে মাটির ঘরে থাকতে দেখে আমারও খুব খারাপ লাগছে, তাই আমি 1 লক্ষ টাকার বিনিময়ে তোমাদের জন্য তিনতলা বাড়ি তৈরি করে দেবো। এরকম কথা শুনে পল্লবীর বাবা মা খুশি হলেও পল্লবীর কেমন যেন সন্দেহ হয়। রামচন্দ্রবাবু মেয়ের কোনো কথা শুনতে চায় না, কারণ সে চোখ বন্ধ করে মদন বাবুকে বিশ্বাস করে। তাই সে তখনই 1 লক্ষ টাকা মদন বাবুর হাতে তুলে দেয়। এমনকি মদন বাবুকে অনুমতি দিলে মদন বাবু কয়েকজন মিস্ত্রি এবং লেবারের সহযোগিতায় সেই বাড়িটা ভাঙতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 3-4 ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক বাড়ি তারা ভেঙে ফেলে। কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাত শুরু হলে মিস্ত্রি এবং লেবাররা সেখান থেকে চলে যায়। কিন্তু পল্লবী এবং তার পরিবার এবার খুব বিপদে পড়ে, কারণ মাটির ঘরটা যেহেতু অর্ধেক ভেঙে ফেলায় খুব সহজেই বৃষ্টির জল সেই ঘরের মধ্যে প্রবেশ করে। আর এরকম অবস্থায় সেই ঘরে থাকা দুর্বিষহ হয়ে ওঠে। কোনো রকমে পল্লবী এবং তার বাবা মা সারা রাত জেগে কাটায়। পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে গেলেও মদনবাবু কাজ করার জন্য সেখানে আসে না। রামচন্দ্রবাবু অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেও মদনবাবুর ব্যাপারে জানতে পারে সে একজন ঠকবাজ ব্যক্তি ছিল। সে এরকম ভাবে কম টাকার বিনিময়ে ঘরবাড়ি তৈরি করার লোভে গরিবদেরকে ঠকিয়ে থাকে। দেখেছো বাবা, আমি তোমাকে বারবার বলেছিলাম ওই ঠকবাজ লোকটাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এমনিতেই মাটির ঘরে আমরা খুব কষ্ট করে দিন কাটাচ্ছিলাম, আর এখন সেই বাড়িটাও অর্ধেক ভাঙা। এই বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে আমরা এরকম ভাঙা মাটির ঘরে কি করে থাকবো? আর কি করবো কিছুই তো বুঝে উঠতে পারছি না রে মা। উপর বলে কেন যে আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে এরকম করে। তুই চিন্তা করিস না, আমি কোনো রকমের ত্রিপল দিয়ে ঘরটাকে ঠিক করার চেষ্টা করছি, যাতে বৃষ্টিতে আমাদেরকে ভিজতে না হয়। আর আমি কালকে গিয়ে একবার পুলিশে খবর দেবো, যদি পুলিশ ওই শহীদের লোকটাকে খুঁজে বের করতে পারে। এই বলে রামচন্দ্রবাবু বড় বড় ত্রিপল দিয়ে সেই মাটির বাড়িটা ঘিরে দেয়, যাতে বৃষ্টির মধ্যে তাদের অসুবিধা না হয়। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে, আর হঠাৎই রাত্রিবেলা আবার ভীষণই বৃষ্টিপাত শুরু হয়। এমন সময় ভিজতে ভিজতে চন্দন নামে একজন যুবক ছেলে সেই পাড়ায় আসে। আসলে চন্দন একজন কালেক্টর অফিসার ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে শুধুমাত্র সেই রাতটুকুর জন্য আশ্রয় খোঁজার চেষ্টা করে। কিন্তু সেই গ্রামের মধ্যে কেউই তাকে আশ্রয় দিতে চায় না। সবাই তাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দয়া করে আমাকে আজকে রাতটুকু আপনাদের বাড়িতে আশ্রয় দিন, আমি খুব বিপদে পড়েছি। কালকে সকালবেলায় আমি এখান থেকে চলে যাবো। আমি পাড়ায় অনেকজনের বাড়িতে সাহায্যের জন্য গিয়েছিলাম, দয়া করে আপনারা তাড়িয়ে দেবেন না। আপনাদের বাড়িটা তো অনেক বড়, আশা করছি আজকে রাত এখানে আমাকে থাকতে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। না, আমি কোনো মতে আমার বাড়িতে তোমাকে থাকতে দিতে পারবো না। কোথা থেকে উঠে চলে এসেছে কি জানি। তুমি তো কোনো চোর ডাকাতও হতে পারো। আমাদের বাড়িতে চুরি ডাকাতি করে যদি পালিয়ে যাও, তখন আমরা কি করব? তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি কোনো ধান্দা নিয়ে এখানে এসেছো। যাও এখান থেকে, চলে যাও বলছি। এমন সময় চন্দনকে সাহায্য করার জন্য পল্লবী এবং তার বাবা মা এগিয়ে আসে। তারা নিজেদের সেই অর্ধেক ভাঙাচোরা মাটির ঘরে চন্দনকে থাকার ব্যবস্থা করে দেয়, যা দেখে চন্দন খুবই খুশি হয়। কিন্তু চন্দন যখন পল্লবী এবং তার বাবা মায়ের শোচনীয় অবস্থা দেখে, তখন তার মনে মনে খুবই খারাপ লাগে। পরের দিন সকাল হতে না হতেই চন্দনের খুব দরকারি একটা ফোন কল চলে আসায় সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এভাবেই কিছুদিন কাটে। রামচন্দ্রবাবু অনেক চেষ্টা করেও বাড়ি তৈরি করার টাকা আর কিছুতেই জোগাড় করতে পারে না। এমনকি তারা সেই ঠকবাজ মদন বাবুরও কোনো খোঁজ খবর পায় না। তাই অনেক ভাবনা চিন্তা করার পর পল্লবী মাটি দিয়ে নিজেদের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। পল্লবীর বাবার নিজস্ব একটা বড় পুকুর থাকায় সেই পুকুর থেকে তারা অনেক বেশি কাদামাটি সংগ্রহ করে নিয়ে আসে। তারা তিনজনে মিলে সেই কাদামাটি দিয়ে খুবই পরিশ্রম করে বাড়ি তৈরি করতে শুরু করে। পল্লবী গ্রামের সহজ সরল মেয়ে হলেও সে খুবই বুদ্ধিমতী ছিল। আর যেহেতু বাড়ি তৈরি করার জন্য তাদের কাছে যথেষ্ট পরিমাণ জমি না থাকায় পল্লবী সেই অল্প পরিমাণ জমির উপর 3 তলা মাটির বাড়ি তৈরি করবে বলে ঠিক করে, যাতে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে নিচতলাতে জল জমলেও তাদের থাকার কোনো সমস্যা না হয়। এভাবে বুদ্ধি খাটিয়ে 10 থেকে 15 দিনের মধ্যেই তারা 3 তলা মাটির বাড়ি তৈরি করে ফেলে। আর সেই বাড়িটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। এভাবে কয়েকদিন কাটে। এরই মধ্যে চন্দন একদিন বেশ কয়েকজন নিউজ রিপোর্টার এবং আরো কয়েকজন সরকারি অফিসারকে নিয়ে পল্লবীদের বাড়িতে আসে।
আসলে আমি আপনাদেরকে সাহায্য করতে এসেছি। এখানে 50 লক্ষ টাকা আছে, আপনারা চাইলে নিজেদের জন্য একটা পাকা বাড়ি তৈরি করে নেবেন। আমি ভেবেছিলাম আমি আপনাদের একটা পাকা বাড়ি তৈরি করে দেবো, কিন্তু আপনারা তো দেখছি খুব সুন্দর মাটির 3 তলা বাড়ি তৈরি করেছেন। আর এই বাড়িটাকে দেখেও মনে হচ্ছে না এটা মাটি দিয়ে তৈরি। আপনারা এরকম বাড়ি তৈরি করার আইডিয়া কোথা থেকে পেলেন? আর আপনারা জানলে খুবই খুশি হবেন যে সরকার থেকে আপনাদেরকে এরকম সুন্দর মাটির বাড়ি তৈরি করার জন্য পুরস্কৃত করা হবে। আর আমি একজন কালেক্টর অফিসার, তাই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি। এই বলে চন্দন 50 লক্ষ টাকা এবং বেশ কিছু সরকারি অনুদান পল্লবীর বাবার হাতে তুলে দেয়। এমন সময় নিউজ রিপোর্টার সকলেই পল্লবী এবং তার বাবা মায়ের জীবন কাহিনী জানার চেষ্টা করে। এভাবে পল্লবী এবং তার বাবা মায়ের জীবনে হঠাৎই পরিবর্তন দেখে পাড়া প্রতিবেশী সকলেই চমকে ওঠে। কিছুদিনের মধ্যেই পল্লবীর পরিবারকে সরকার থেকে অনেক